আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত কল্পবিজ্ঞান সিরিজের উপন্যাস প্রফেসর শঙ্কু সিরিজের প্রফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা। 7ই অগাস্ট। আজ আমার পুরনো বন্ধু হনুলুলুর একটা চিঠি পেয়েছি। তিনি লিখেছেন, থ্যাঙ্কস। খামের উপর ডাক টিকিট দেখেই বুঝতে পারবে যে বলিভিয়া থেকে লিখছি। প্রাকৃতিক দুর্যোগ থেকেও যে সভ্য সমাজের উপকার হতে পারে তার আশ্চর্য প্রমাণ এখানে এসে পেয়েছি। সেটার কথা তোমাকে জানানোর জন্যই এই চিঠি। গত জুন মাসে বলিভিয়ায় যে ভূমিকম্প হয়েছিল তার খবর তোমার গিরিডিতেও নিশ্চয় পৌঁছেছে। এই ভূমিকম্পের ফলে এখানকার দ্বিতীয় বৃহত্তম শহর কোচাবম্বা থেকে প্রায় 100 মাইল দূরে একটা বিশাল পাহাড়ের একটা অংশ চিরে দুভাগ হয়ে একটা যাতায়াতের পথ তৈরি হয়ে যায়। এই পাহাড়ের পেছন দিকটায় এর আগে কোনো মানুষের পা পড়েনি। যাই হোক, এই পাহাড়ের কাছাকাছি একটা গ্রামের কিছু ছেলে লুকোচুরি খেলতে খেলতে এই নতুন পথ দিয়ে অনেকখানি এগিয়ে যায়। তাদের মধ্যে একজন পাহাড়ের গায়ে একটি গুহার মধ্যে লুকানোর জন্য ঢোকে, আর ঢুকেই তার ভেতরে দেওয়ালে আঁকা রঙিন ছবি দেখতে পাই। আমি গত শনিবার পেরুতে একটা কনফারেন্সে যাওয়ার পথে বলিভিয়ায় আসি ভূমিকম্পের কীর্তি চাক্ষুষ দেখার জন্য। আসার পরদিনই স্থানীয় ভূতাত্ত্বিক প্রফেসর কর্ডোবার কাছে খবরটা শুনি এবং সেই দিনই গিয়ে ছবিগুলো দেখে আসি। আমি গত শনিবার পেরুতে একটা কনফারেন্সে যাওয়ার পথে বলিভিয়ায় আসি ভূমিকম্পের কীর্তি চাক্ষুষ দেখার জন্যে। আসার পরদিনই স্থানীয় ভূতাত্ত্বিক প্রফেসর কর্ডোভার কাছে গুহার খবরটা শুনি এবং সেই দিনই গিয়ে ছবিগুলো দেখে আসি। আমার মনে হয় তোমারও একবার এখানে আসা দরকার, ছবিগুলো দেখবার মতো। কর্ডোবার সঙ্গে আমার মতভেদ হচ্ছে, তোমার সমর্থন পেলে নিশ্চয়ই কিছুটা জোর পাবো। চলে এসো। পেরুতে বলে দিয়েছি তোমার নামে কনফারেন্সের একটা আমন্ত্রণ যাচ্ছে। তারাই তোমার যাতায়াতের খরচ দেবে। আশা করি ভালো আছো। ইতি হিউগো ডাম্বার্টন। আমার যাওয়ার লোভ হচ্ছে দুটো কারণে। প্রথমত, দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটা আমার দেখা হয়নি। দ্বিতীয়ত, স্পেনের বিখ্যাত আলতামিরা গুহার ছবি দেখার পর থেকেই আদিম মানুষ সম্পর্কে আমার মনে নানা রকম প্রশ্ন জেগেছে। 50,000 বছর আগের মানুষ, যাদের সঙ্গে বাদরের তফাৎ খুব সামান্যই, তাদের হাত দিয়ে এমন ছবি বেরোয় কী করে তা এখনও বুঝে উঠতে পারিনি। এক একটা ছবি দেখে মনে হয় আজকের দিনের আর্টিস্টও এত ভালো আঁকতে পারে না, অথচ এরা নাকি ভালো করে সোজা হয়ে হাঁটতেও পারতো না। নেহাতি যদি বলিভিয়া যাওয়া হয় তাহলে সঙ্গে আমার নতুন তৈরি অ্যানিস্থিয়াম পিস্তলটা নিব, কারণ যে জায়গায় এর আগে মানুষের পা পড়েনি সেখানে নানা রকম অজানা বিপদ লুকিয়ে থাকতে পারে। অ্যানিস্থিয়াম পিস্তলের ঘোড়া টিপলেই তার থেকে একটা তরল গ্যাস তীরের মতো বেরিয়ে শত্রুর গায়ে লেগে তাকে বেশ কয়েক ঘন্টার জন্যে অজ্ঞান করে দিতে পারে। এখন অপেক্ষা শুধু পেরুর নেমন্তন্নের জন্য। 18ই অগাস্ট। বলিভিয়ার কোচাবম্বা শহর থেকে 130 মাইল দূরে ভূমিকম্পের ফলে আবিষ্কৃত গুহার বাইরে বসে আমার ডায়েরি লিখছি। হাত 10 দূরে মাটিতে প্রায় সমতল পাথরের উপর চিত হয়ে শুয়ে আছে ডাম্বার্টন। তার হাত দুটো ভাঁজ করে মাথার নিচে রাখা, তার সাদা কাপড়ের টুপিটা সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য মুখের উপর ফেলা। এখন বিকেল 4টে। দিনের আলো ম্লান হয়ে আসছে, আর মিনিট 20 মধ্যে সূর্য নেমে যাবে পাহাড়ের পেছনে। এই জায়গাটিকে ঘিরে একটা অস্বাভাবিক আদিম নিস্তব্ধতা। মানুষের পা যে এর আগে এদিকে পড়েনি সেটা আশ্চর্যভাবে অনুভব করা যায়। মানুষ বলতে যে আমি সভ্য মানুষ বলছি সেটা বলাই বাহুল্য, কারণ আদিম মানুষ যে এককালে এখানে ছিল তার প্রমাণ আমাদের পাশের গুহাতেই রয়েছে। বলিভিয়ার ভূমিকম্পের দৌলাতে ক্রমে পৃথিবীর লোকে এই আশ্চর্য গুহার কথা জানতে পারবে। আলতামিরা গুহা আমি নিজে দেখেছি, ফ্রান্সের লাস্কো গুহার ছবি বইয়ে দেখেছি, কিন্তু বলিভিয়ার এই গুহার সঙ্গে ওই দুটোর কোনো তুলনাই হয় না। প্রথমত, ছবির সংখ্যা অনেক বেশি। গুহার ভেতরে ঢুকলেই এক মেঝেতে ছাড়া তার সর্বত্র ছবি চোখে পড়ে। গুহার মুখ থেকে প্রায় 100 গজ ভিতরে পর্যন্ত ছবি রয়েছে। তারপর থেকে গুহাটা হঠাৎ সরু হয়ে গিয়েছে, হামাগুড়ি দিয়ে এগোতে হয়।
সেইভাবে বেশ খানিকটা পথ এগিয়েও আমরা আর কোনো ছবি দেখতে পাইনি। মনে হয় ছবির শেষ ওই 100 গজেই। কিন্তু গুহাটা যেহেতু চওড়ায় বেশ অনেকখানি, এই 100 গজের মধ্যেই ছবির সংখ্যা হবে আলতামিরার প্রায় 10 গুণ। এই ছবিতে আকার গুণ ছাড়াও আরও অনেক অবাক করা ব্যাপার আছে। আদিম মানুষ গুহার দেওয়ালে সাধারণত শিকারের ছবি আঁকত। জন্তু জানোয়ার যা আঁকত তা সবই তাদের শিকারের জিনিস। তাছাড়া মানুষ বল্লম দিয়ে জানোয়ার মারছে এমন ছবিও দেখা যায়। এখানেও শিকারের ছবি আছে, কিন্তু সে ছাড়াও এমন ছবি আছে যার সঙ্গে শিকারের কোনো সম্পর্ক থাকতে পারে না, যেমন গাছপালা, ফুল, পাখি, পাহাড়, চাঁদ ইত্যাদি। বোঝাই যায় এসব জিনিস ভালো লেগেছে বলে আঁকা হয়েছে, তার আর কোনো কারণ নেই। ছবির ফাঁকে ফাঁকে এক ধরনের হিজিবিজি নকশা বা অক্ষরের মতো জিনিস লক্ষ্য করলাম, যার কোনো মানে করা যায় না। সব মিলিয়ে এটা বোঝা যায় যে এরা বেশ একটা বিশেষ ধরনের আদিম মানুষ ছিল। আরও আশ্চর্যের ব্যাপার হলো এই সব ছবির রং। এই রঙের এত বাহার আর এত জৌলুস যা নাকি অন্য কোনো প্রাগৈতিহাসিক গুহার ছবিতে নেই। বোধহয় এরা কোনো বিশেষ ধরনের পাকা রং ব্যবহার করত। মোট কথা, ছবিগুলোকে হঠাৎ দেখলে 10-12 বছরের বেশি পুরনো নয় বলেই মনে হয়। অথচ স্বভাবতই ছবির জানোয়ারগুলো ফ্রান্স বা স্পেনের মতোই সবই প্রাগৈতিহাসিক। আদিম বাইসন, বিরাট বাঁকানো দাঁতওয়ালা বাঘ, এই সব কিছুরই অজস্র অদ্ভুত ছবি এই গুহাতে আছে। এছাড়া আরেক জানোয়ারের ছবি লক্ষ্য করলাম, যেটা আমাদের দুজনের কাছেই একেবারে নতুন বলে মনে হলো। এর গলাটা লম্বা, নাকের উপর গন্ডারের মতো শিং, আর সারা পিঠময় সজারুর মতো কাটা। একটা মোটা ল্যাজও আছে, বোধহয় কুমিরের ল্যাজের মতো। সব মিলিয়ে ভারী উদ্ভট চেহারা। আমি আর সারাদিন আমার ক্যামেরা পিট দিয়ে গুহার ছবি তুলছি। এই ক্যামেরা আমারই তৈরি। এতে রঙিন ছবি তোলা যায়, আর তোলার 15 সেকেন্ডের মধ্যে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। হোটেলে ফিরে গিয়ে ছবিগুলো নিয়ে বসবো। গুহার বাইরে এসে চারিদিকে চাইলে বেশ বোঝা যায় কেন এদিকটায় মানুষ এতদিন আসতে পারেনি। এই জায়গাটার 3 দিক ঘিরে খাড়ায় স্লেট পাথরের পাহাড়। এই পাহাড়ের গা অস্বাভাবিক রকম মসৃণ, ঝোপঝাড় গাছপালা নেই বললেই চলে। অন্যদিকে অর্থাৎ উত্তর দিকে দুর্বেদ্য জঙ্গল। আমরা যেখানে বসে আসি সেখান থেকে জঙ্গলের দূরত্ব প্রায় আধা মাইল। জঙ্গলের দূরত্ব প্রায় আধা মাইল তো হবেই। জঙ্গলের পেছনে দূরে আন্দিস পর্বতশ্রেণী দেখা যায়, তার মাথায় বরফ। গুহার আশেপাশে গাছপালা বিশেষ নেই, তবে বড় বড় পাথরের চাই চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। তার একটা 50-60 ফুট উঁচু। পোকামাকড়ের অভাব নেই এখানে, তবে পাখি জিনিসটা এখনও চোখে পড়েনি। হয়তো জঙ্গলের ভিতরেই আছে। একটু আগে একটা 4 ফুট লম্বা আর্মাডিলো বা পিঁপড়েখোর জানোয়ার ডাম্বারটনের খুব কাছ দিয়ে হেঁটে গিয়ে একটা পাথরের ঢিবির পেছনে অদৃশ্য হয়ে গেল। সব মিলিয়ে এখানকার পরিবেশটা একেবারে আদিম। আর তাই গুহার ছবিগুলোর বাহার এত অবাক করে দেয়। একটা কথা বলে রাখা ভালো, এখানকার বৈজ্ঞানিক প্রফেসর পোরফিরিও কার্ডাভো আমাদের এই গুহা অভিযানের ব্যাপারটা খুব ভালো চোখে দেখছেন না। তার একটা কারণ হয়তো এই যে তার সঙ্গে আমাদের গভীর মতভেদ হচ্ছে। কর্ডোভা বলেন, তোমরা এই গুহাটাকে প্রাগৈতিহাসিক বলছো কি করে জানি না। আমার মনে হয় এর বয়স খুব বেশি হলে 1000 বছর। 50,000 বছরের পুরনো গুহার ছবির রং এত উজ্জ্বল হবে কি করে? কর্ডোভার কথা বলার ঢং বেশ রুক্ষ, অনেকটা তার চেহারার মতোই। এত ঘন ভুরু কোনো লোকের আমি দেখিনি। আমি বললাম, দেওয়ালে যেসব প্রাগৈতিহাসিক জন্তুর ছবি রয়েছে সেগুলো কি করে এলো? কর্ডোভা হেসে বললেন, মানুষের কল্পনায় আজকের দিনেও হাতির গায়ে লোম গজাতে পারে, ওতে কিছু প্রমাণ করা যায় না। আমাদের দেশের ইনকা সভ্যতার কথা শুনেছ তো?
ইনকাদের আঁকা ছবির কোনো জানোয়ারের সঙ্গে আসল জানোয়ারের হুবহু মিল নেই। তাহলে কি সেই সব জানোয়ারকে প্রাগৈতিহাসিক বলতে হবে? ইনকা সভ্যতার বয়স 1000 বছরের বেশি নয় মোটেই। আমি কিছু না বললেও ডাম্বারটন এক কথার উত্তর দিতে কসুর করলেন না। সে বললেন, প্রফেসর কর্ডোবা, আলমাতিরার গুহা যখন প্রথম আবিষ্কার হয় তখন সেটাকে অনেক বৈজ্ঞানিকেরা প্রাগৈতিহাসিক বলে মানতে চাননি। পরে কিন্তু তাদের ভারী অপ্রস্তুত হতে হয়েছিল। এর উত্তরে কর্ডোবা কিছু বলেননি, কিন্তু তিনি আমাদের এই অভিযানে মোটেও সন্তুষ্ট নয় সে কথা আজ করতে অসুবিধা হয়নি। যা হোক, আমরা কর্ডোবাকে অগ্রাহ্য করেই কাজ চালিয়ে যাব। আজকের কাজ এখানেই শেষ, এবার শহরে ফেরা উচিত। 18ই অগাস্ট, রাত 12টা। গুহা থেকে শহরের হোটেলে ফিরেছি রাত 9:30টায়। ডিনার খেয়ে ঘরে বসে গত 2 ঘন্টা ধরে আমার আজকের তোলা ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছি। প্রাকৃতিক জিনিসের ছবির চেয়েও যেগুলো সম্পর্কে বেশি কৌতূহল হচ্ছে সে হলো এই হিজিবিজিগুলো নিয়ে। অনেকগুলো হিজিবিজির ছবি পাশাপাশি রেখে তাদের মধ্যে কিছু মিল লক্ষ্য করছি। এমনকি এই সন্দেহ মনে জাগে যে হয়তো এগুলোই আসলে অক্ষর বা সংখ্যা। তাই যদি হয় তাহলে তো এদের শিক্ষিত অসভ্য বলতে হয়। অবশ্যই এটা অনুমান মাত্র। আসলে হয়তো এগুলো এইসব আদিম মানুষের কুসংস্কার সংক্রান্ত কোনো সাংকেতিক চিহ্ন। এই নিয়ে কাল ডাম্বারটনের সঙ্গে আলোচনা করা দরকার। 19শে অগাস্ট, রাত 11টা। হোটেলে বসে ডায়েরি লিখছি। আজ বোধহয় এদের পর্ব টর্ব আছে, কারণ কোত্থেকে যেন গান বাজনা আর হই হুল্লার শব্দ ভেসে আসছে। মিনিট 5 আগে একটা মৃদু ভূমিকম্প হয়ে গেল। একটা বড় ভূমিকম্পের পর কিছুদিন ধরে মাঝে মাঝে অল্প ঝাঁকুনির ব্যাপারটা অস্বাভাবিক নয়। আজকের রোমাঞ্চকর ঘটনার পর বেশ ক্লান্ত বোধ করছি, কিন্তু তাও এই বেলা ব্যাপারটা লিখে ফেলা ভালো। আগেই বলে রাখি, রহস্য আরও 10 গুণ বেড়ে গেছে। আর তার সঙ্গে একটা আতঙ্কের কারণও দেখা দিয়েছে, যেটা ডাম্বারটনের মতো জাদ্রেল আমেরিকানকেও বেশ ভাবিয়ে তুলেছে। আগেই বলেছি, কোচাবাম্বা থেকে গুহাটা প্রায় 130 মাইল দূরে। রাস্তা ভালো থাকলে এই পথ 3 ঘন্টায় অতিক্রম করা সম্ভব হতো, কিন্তু ভূমিকম্পের ফলে রাস্তা অনেক জায়গায় বেশ খারাপ হয়ে গেছে। ফলে 4 ঘন্টার কমে জিপে যাওয়া যায় না। ফাটলের মুখে এসে জিপ থেকে নেমে বাকি পথটা পাথর ডিঙিয়ে হেঁটে যেতে হয়। এই কারণে আমরা ঠিক করেছিলাম যে ভোর 6টার মধ্যেই আমাদের অভিযানে বেরিয়ে পড়ব। হোটেল থেকেই যখন জিপ রওনা দিল তখন ঠিক 6:15। সূর্য তখনও পাহাড়ের পেছনে। আজ সঙ্গে আমার একটি স্থানীয় স্প্যানিশ লোককে নিয়েছিলাম, নাম পেদ্রো। উদ্দেশ্য ছিল আমরা যখন গুহার ভেতরে ঢুকব তখন সে বাইরে থেকে পাহারা দিবে, কারণ কিছু জিনিসপত্র, খাবার দাবার ইত্যাদি বাইরে রাখলে আমাদের চলাফেরা আরও সহজ হতে পারে। আমরা কিছু না বলাতেও দেখলাম পেদ্রো তার সঙ্গে 2টি বন্দুক নিয়ে এগোচ্ছে। কেন জিজ্ঞেস করাতে সে বলল, সিনিয়র, ওখানকার জঙ্গল থেকে কখন যে কি বের হয় তা বলা যায় না, তাই এটা আমার আত্মরক্ষার জন্যই এনেছি। 30 মাইল গাড়ি যাবার পর হঠাৎ খেয়াল হলো যে আমাদের পেছন পিছন আর একটা গাড়ি আসছে, এবং সেটা যেন আমাদের গাড়িটার নাগাল পাবার জন্য বেশ জোরে এগিয়ে আসছে। মিনিট 5 মধ্যেই গাড়িটা আমাদের পাশে এসে পড়ল। গাড়ির মধ্য থেকে দেখি প্রফেসর কর্ডোবা হাত বাড়িয়ে আমাদের থামতে বলছেন। অগত্যা থামলাম এবং দুজনে গাড়ি থেকে নেমে রাস্তায় নামলাম। অন্য জিপটা থেকে কর্ডোবা নেমে আমাদের দিকে এগিয়ে এলো। তার মধ্যে একটা স্পষ্ট উত্তেজনার ভাব লক্ষ্য করলাম। কর্ডোবা আমাদের দুজনকে গম্ভীরভাবে নমস্কার জানিয়ে বলল, আমার ড্রাইভার তোমার ড্রাইভারকে জানে, তার কাছ থেকেই জানলাম তোমরা ভোরে ভোরে বেরিয়ে পড়বে। আমি এসেছি তোমাদের সাবধান করে দিতে। আমরা দুজনেই অবাক। বললাম, কি ব্যাপারে সাবধান হতে বলছো? কর্ডোবা বলল, গুহার উত্তরের দিকের জঙ্গলটা খুব নিরাপদ নয়। ডাম্বারটন বলল, কি করে জানলে? কর্ডোবা বলল, আমি প্রথম যেদিন গুহাটা দেখতে যাই সেদিন জঙ্গলটাতেও ঢুকেছিলাম।
আমার ধারণা হয়েছিল যে ছবিগুলো খুব অল্প কদিন আগে আঁকা এবং জঙ্গলের মধ্যেই বোধহয় ছবির রঙের উপাদানগুলো পাওয়া যাবে। হয়তো কোনো বিশেষ গাছের রস থেকে বা কোনো রকম পাথর জলে ঘষে রঙগুলো তৈরি হয়েছে। তার কোনো হদিস পেয়েছিলে কি? না, কারণ বেশি ভেতরে ঢোকার সাহস হয়নি। জঙ্গলের মাটিতে কিছু পায়ের ছাপ দেখে ভয়ে বেরিয়ে এসেছিলাম। কীরকম পায়ের ছাপ? অতিকায় জানোয়ারের। কোনো জানা জন্তুর পায়ের ছাপ ওরকম হয় না। ডাম্বারটন হেসে বলল, ঠিক আছে, আমাদের সতর্ক করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমাদের সঙ্গে অস্ত্রধারী লোক আছে। তাছাড়া গুহায় আমাদের যেতেই হবে, এমন সুযোগ আমরা ছাড়তে পারবো না। কি বলো শ্যাঙ্কস? আমি মাথা নেড়ে ডাম্বারটনের কথায় সায় দিয়ে বললাম, সাধারণ অস্ত্র ছাড়াও অন্য অস্ত্র আছে আমাদের কাছে। একটা আস্ত ম্যামথকে তা কয়েক সেকেন্ডের মধ্যে সায়স্তা করে দিতে পারে। কর্ডোবা বলল, বেশ, আমার কর্তব্য আমি করে গেলাম, কারণ দেশটা আমারই। তোমরা এখানে অতিথি। তোমাদের কোনো অনিষ্ঠা হলে আমার উপরে তার খানিকটা দায়িত্ব এসে পড়তে পারে। তবে তোমরা নেহাতি যখন আমার নিষেধ মানবে না, তখন আর আমি কি করতে পারি বলো? আমি আসি। তোমরা বরং যাও। কর্ডোবা তার জিপে উঠে উল্টো মুখে শহরের দিকে চলে গেলেন, আর আমরাও আবার রওনা দিলাম গুহার দিকে। কিছু দূর যাবার পর সামনের সিট থেকে পেদ্রো হঠাৎ আমাদের দিকে মুখ ঘুরিয়ে বলল, ভূমিকম্পের দিন প্রফেসর কর্ডোবার কি হয়েছিল আপনারা শুনেছেন কি? বললাম, কই না তো, কি হয়েছিল? পেদ্রো বলল, সেদিন ছিল রবিবার। প্রফেসর সকালে উঠে গির্জায় যাচ্ছিলেন। গির্জার গেট দিয়ে ঢুকবার সময় ভূমিকম্পটা শুরু হয়। প্রফেসরের চোখের সামনে সান্তা মারিয়া গির্জা ধূলিসাৎ হয়ে যায়, আর প্রায় 300 জন লোক পাথর চাপা পড়ে মারা যায়। আর 10 সেকেন্ড পার হলে প্রফেসরেরও ওই দশা হতো। আমরা বললাম, সেও তো ওর খুব ভাগ্য ভালো বলতে হবে। পেদ্রো বলল, তা ঠিক, কিন্তু এই ঘটনার পর থেকে প্রফেসরের মাথা মাঝে মাঝে বিগড়ে যায়। আজ যে জন্তুর কথা বলছিল, মনে হয় সেটা একেবারে মন গড়া। ওই জঙ্গলে যা জন্তু আছে তা বলিভিয়ার সব জঙ্গলেই আছে। আমি আর ডাম্বারটন পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। দুজনেরই মনে এক ধারণা, কর্ডোবা চান না যে আমরা গুহায় গিয়ে কাজ করি। অর্থাৎ খুব সম্ভবত তিনি চাইছেন যে গুহায় যদি কোনো আশ্চর্য তথ্য আবিষ্কার করতে থাকে, তাহলে সেটা উনিই করেন। আমরা বাইরের লোক এসে তার এলাকায় মাতব্বারি করে যেন বৈজ্ঞানিক জগতের বাহাবাটা না নিই। বৈজ্ঞানিকদের পরস্পরের মধ্যে এই রেষারেষির ভাবটা যে অস্বাভাবিক না, সেটা আমি জানি। তবু বলবো যে সুদূর বলিভিয়ায় এসে এই জিনিসটার সামনে পড়তে হবে, সেটা আশা করিনি। পেদ্রোকে বাইরে দাঁড় করিয়ে যখন আমরা গুহার ভেতরে ঢুকলাম, তখন প্রায় 10:30, আর সূর্য কিছুটা ম্লান, কারণ আকাশ পাতলা মেঘে ঢাকা। গতকাল গুহার ভেতরে অনেক দূর পর্যন্ত বাইরের সূর্যের প্রতিফলিত আলোতেই পরিষ্কার দেখা যাচ্ছিল। আজ 50 পা এগোতে না এগোতেই হাতের টর্চ জ্বালাতে হলো। পথ যেখানে শুরু হয়ে গেছে, সেখান থেকে যথারীতি হামাগুড়ি দিতে শুরু করলাম। আজ আরও বেশ কিছু দূর যাব। এখানে ছবি নেই, তাই আশপাশে দেখারও কিছু নেই। আমরা মাটির দিকে চোখ রেখে এগোতে লাগলাম। পাথর আশ্চর্য রকম মসৃণ, আর আলগা পাথর নেই বললেই চলে। বেশ বোঝা যায় যে এখানে আদিম মানুষেরা অনেক দিন ধরে বসবাস করেছিল, আর তাদের যাতায়াতের ফলে পাথরের এই মসৃণতা। গতকাল যে পর্যন্ত এসেছিলাম তার থেকে শখানেক হাত এগিয়ে দেখলাম সুড়ঙ্গ আবার চওড়া হতে আরম্ভ করেছে, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ছবির চিহ্ন নেই। ডাম্বারটন বলল, জানো শ্যাঙ্কস, একবার মনে হচ্ছে যে আর গিয়ে লাভ নেই, কিন্তু গুহার এই যে অস্বাভাবিক পরিষ্কার ভাব, এতেই কেন মনে হয় ভেতরে আরও দেখবার জিনিস আছে। ডাম্বারটন আমার মনের কথাটাই যেন প্রকাশ করলেন। সত্যি কি আশ্চর্য ঝকঝকে তকতকে এই গুহার ভেতরটা। দেওয়ালের দিকে চাইলে মনে হয় যেন এখানে নিয়মিত ডাস্টার দিয়ে পরিষ্কার করা হয়। সুড়ঙ্গ চওড়া হয়ে যাওয়াতে আমরা সোজা হয়ে হাঁটছিলাম। এমন সময় আমার কানে একটা শব্দ এলো। ডাম্বারটনের কাঁধে হাত দিয়ে ওকে থামাতে বললাম।
শুনতে পাচ্ছ? খুট 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 খুট। আমার কানে শব্দটা স্পষ্ট, কিন্তু ডাম্বারটনের শ্রবণ শক্তি বোধ হয় আমার মতো তীক্ষ্ণ নয়। সে আরও কিছু এগিয়ে গেল, তারপর থেমে ফিসফিস করে বলল, পেয়েছি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ শব্দটা শুনলাম। মাঝে মাঝে থামছে, তবে বেশিক্ষণের জন্যে নয়। মানুষ না অন্য কিছু? বললাম, এগিয়ে চলো। ডাম্বারটন বলল, তোমার পিস্তল সঙ্গে আছে? আছে। ওটা কাজ করে তো? হেসে বললাম, তোমার উপর তো আর পরীক্ষা করে দেখাতে পারি না, তবে এইটুকু বলতে পারি যে আমার তৈরি কোনো জিনিস আজ পর্যন্ত ফেল করেনি। তবে চলো, আরও কিছু দূর এগিয়ে একটা মোড় ঘুরতেই দুজনে একসঙ্গে থমকে দাঁড়িয়ে পড়লাম। আমরা একটা রীতিমতো বড় হল ঘরের মধ্যে এসে পড়েছি। এদিকে ওদিকে টর্চের আলো ফেলে বুঝতে পারলাম সেটা একটা গোল ঘর, যার ডায়ামিটার হবে কমপক্ষে 100 ফুট, আর যেটা উঁচুতে অন্তত 20 ফুট। হল ঘরের দেওয়াল ও ছাদ ছবি ও নকশাতে হলঘরের দেওয়াল ও ছাদ ছবি ও নকশাতে গিজগিজ করছে। ছবির চেয়ে নকশায় বেশি। আর তাদের চেহারা দেখে বুঝতে কোনো অসুবিধা হলো না যে সেগুলো অঙ্ক বা ফর্মুলা জাতীয় কিছু। ডাম্বারটন চাপা গলায় বলল, শিল্পের জগৎ থেকে ক্রমে যে বিজ্ঞানের জগতে এসে পড়েছি বলে মনে হচ্ছে। এ কাদের কীর্তি? এসবের মানে কি? কবেকার করা এসব নকশা? খুটখুট শব্দটা থেমে গেছে। আমি হাত থেকে টর্চটা নামিয়ে রেখে কাঁধের খালি হাতে ক্যামেরা বার করলাম। ফ্ল্যাশ লাইট আছে, কোনো চিন্তা নেই। বেশ বুঝতে পারলাম উত্তেজনায় আমার হাত কাঁপছে। ক্যামেরা বার করে সবেমাত্র 2টো ছবি তুলেছি। এমন সময় একটা ক্ষীণ অথচ তীব্র চিৎকার আমাদের কানে এলো। আওয়াজটা নিঃসন্দেহে আসছে গুহার বাইরে থেকে, পেদ্রোর চিৎকার। আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমরা উল্টো দিকে রওনা দিলাম। হেঁটে দৌড়ে হামাগুড়ি দিয়ে বাইরে পৌঁছাতে লাগলো প্রায় 20 মিনিট। বেরিয়ে এসে দেখি পেদ্রো তার জায়গায় নেই, যদিও আমাদের জিনিসপত্রগুলো ঠিকই আছে। কোথায় গেল লোকটা? ডাইনে একটা পাথরের ঢিবি। ডাম্বারটন দৌড়ে তার পেছন দিকটায় গিয়ে একটা চিৎকার দিল, কাম হিয়ার শ্যাঙ্কস। গিয়ে দেখি পেদ্রো চিত হয়ে চোখ কপালে তুলে পড়ে আছে। তার গলায় একটা গভীর ক্ষত থেকে রক্ত চুইয়ে পড়ছে, আর তার বন্দুকটা পড়ে আছে তার থেকে 4-5 হাত দূরে মাটিতে। পেদ্রোর নিষ্পলক চোখে আতঙ্কের ভাব আমি কোনো দিনও ভুলব না। ডাম্বারটন তার নাড়ি ধরে বলল, হি ইজ ডেড। এটা বলবারও দরকার ছিল না, দেখেই বোঝা যাচ্ছিল যে পেদ্রোর দেহে প্রাণ নেই। পেদ্রোর দিক থেকে এবার দৃষ্টি গেল আরও প্রায় 20 হাত উত্তরের দিকে। মাটিতে খানিকটা জায়গা জুড়ে আরেকটা লালের ছোপ। এগিয়ে গিয়ে বুঝলাম সেটাও হয়তো রক্ত, কিন্তু মানুষের নয়। রক্তের কাছাকাছি যে জিনিসটা পড়ে আছে সেটাকে দেখলে হঠাৎ একটা হাতল ছাড়া তলোয়ার মনে হয়। হাতে তুলে দেখি সেটা ধাতুর তৈরিও কোনো জিনিস নয়। ডাম্বারটনের হাতে দেওয়াতে সে নেড়েচেড়ে বলল, এই থেকে যা অনুমান করছি সেটা যদি সত্যি হয় তাহলে আর আমাদের এখানে থাকা উচিত নয়। আমি বুঝলাম যে আমাদের দুজনের অনুমানই এক, কিন্তু তাও সেটা সত্যি হতে পারে বলে বিশ্বাস করছিলাম না। বললাম, দেওয়ালে আঁকা সেই সব নাম না জানা জানোয়ারের কথা ভাবছ কি? এক্স্যাক্টলি। পেদ্রো জখম হয়ে গুলি চালিয়েছিল, তার ফলে জানোয়ারটাও জখম হয় এবং তার পিঠ থেকে এই কাঁটাটি খসে পড়ে। ডাম্বারটনের বয়স 50-এর উপরে হলেও সে রীতিমতো জোয়ান। সে একাই পেদ্রোর মৃতদেহ কাঁধে করে তুলে নিল। আমি বাকি জিনিসপত্রগুলো নিলাম। আকাশে মেঘ করে একটা থমথমে ভাব। কর্ডোবা তাহলে হয়তো মিথ্যে বলেনি। উত্তরের এই জঙ্গলের মধ্যে আরও কত অজানা বিভীষিকা লুকিয়ে রয়েছে কে জানে। পেদ্রোর মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিয়ে তার বৃদ্ধ বাবাকে সান্ত্বনা ও কিছু টাকা কড়ি দিয়ে হোটেলে যখন ফিরছি, তখন টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঘড়িতে তখন বেজেছে 7টা। হোটেলে ঢুকে দেখি সামনেই একটা সোফায় বসে আছেন প্রফেসর কর্ডোবা। আমাদের দেখেই ভদ্রলোক বেশ ব্যস্ততার সঙ্গে উঠে এলেন। যাক, তোমরা তাহলে ফিরেছ? ডাম্বারটন বললেন। ফিরেছি, তবে সকলে না। তার মানে? কর্ডোভাকে ঘটনাটা বললাম। সব শুনে কর্ডোবার চোখ মুখে একটা অদ্ভুত ভাব জেগে উঠল, যার মধ্যে আক্ষেপের চেয়ে উল্লাসের মাত্রাটা অনেক বেশি।
চাপা উত্তেজনার সঙ্গে সে বলল, আমার কথা বোধহয় তোমরা বিশ্বাস করনি, কিন্তু এখন বুঝতে পারছো তো? আমি জানি ওই জঙ্গলে সব অদ্ভুত জানোয়ার রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও নেই। আর আমি জানি গুহার ছবি সম্পর্কে তোমাদের ধারণা ভুল। ওখানে ইনকা জাতীয় কোনো সভ্য লোক বাস করত, আর সেও খুব বেশি দিন আগে নয়। ছবির জানোয়ারগুলো দেখেই তো তোমরা গুহার বয়স অনুমান করেছিলে, কিন্তু এখন বুঝতেই পারছো ওর মধ্যে অন্তত এক ধরনের জানোয়ার এখনও আছে, লোপ পেয়ে যায়নি। কাজেই আমার অনুমান ঠিক। তোমাদের ভালোর জন্যই বলছি, ওই গুহায় তোমরা আর বৃথা সময় নষ্ট করো না। কর্ডোবা কথাগুলো বলে হনহন করে হোটেল থেকে বেরিয়ে চলে গেল। ডাম্বারটন বলল, ভয় করছে। ও নিজে একা বাহাদুরি নেবার জন্য ফস করে না খবরের কাগজে কিছু বার্টার করে বসে। এখনও কিছুই পরিষ্কারভাবে জানা যায়নি। আমি বললাম, তাও তো জানে না যে গুহার ভেতরে আমরা খুটখুট শব্দ শুনেছি। তাহলে তো ও বলে বসতো যে এখনও গুহার মধ্যে লোক বাস করছে। ছবিগুলো 50,000 নয়, 5 বছর আগে আঁকা। আমরা রীতিমতো ক্লান্ত বোধ করছিলাম, তাই আর সময় নষ্ট না করে যে যার ঘরে চলে গেলাম। বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে, তার সঙ্গে মাঝে মাঝে মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। গরম জলে স্নান করে পরপর 2 কাপ কফি খেয়ে ক্রমে চমৎকার এবং মনের জোর ফিরে এলো। ডিনারও ঘরেই আনিয়ে খেলাম। তারপর বসলাম আমার তোলা ছবিগুলো নিয়ে। উদ্দেশ্য হিজিবিজিগুলোর রহস্য উদ্ঘাটন করা। অপরিচিত অক্ষরের মানে বার করতে আমার জুড়ি কমই আছে। হরপ্পা আর মহেঞ্জোদারোর লেখার মানে পৃথিবীতে আমি প্রথম বার করি। 1.5 ঘন্টা ধরে হিজিবিজিগুলোর পরস্পরের সঙ্গে মিলিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম, যেটা তৎক্ষণাৎ ডাম্বারটনকে ফোন করে জানালাম। চিহ্নগুলো সবই বৈজ্ঞানিক ফর্মুলা, আর তার সঙ্গে আমাদের আধুনিক যুগে অনেক ফর্মুলার মিল আছে। ডাম্বারটন 5 মিনিটের মধ্যে আমার ঘরে এসে আমার কথা শুনে ধপ করে খাটের উপর বসে পড়ে বলল, দিস ইজ টু মাচ, সব গোলমাল হয়ে যাচ্ছে শ্যাঙ্কস। এই ফর্মুলা 50,000 বছর আগের বন মানুষেরা বার করেছে, এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি বলবো, তাহলে আর কি? তাহলে ইতিহাস আবার নতুন করে লিখতে হয়। আদিম মানুষ সম্বন্ধে আজ অবধি যা কিছু জানা গেছে তার কোনোটাই এই অঙ্কের ব্যাপারটার সঙ্গে খাপ খাওয়ানো যায় না। পেদ্রোর মৃতদেহের কাছে যে কাটার মতো জিনিসটা পাওয়া গিয়েছিল, সেটা আমার ঘরে নিয়ে এসেছিলাম। ডাম্বারটন অন্য মনস্কভাবে সেটা হাতে তুলে নিয়েছিল। হঠাৎ ও সেটা নাকের সামনে ধরে তার গন্ধ শুকতে লাগলো। শ্যাঙ্কস, ডাম্বারটনের চোখ জল জল করছে, শুকে দেখো। আমি কাঁটাটা হাতে নিয়ে নাকে লাগাতেই একটা চেনা চেনা গন্ধ পেলাম। বললাম, প্লাস্টিক? ঠিক, কোনো সন্দেহ নেই, খুব চতুর কারিগরি, কিন্তু এটা মানুষের হাতের তৈরি। এটার সঙ্গে কোনো জানোয়ারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর মানে কি? প্রশ্নটা করা মাত্রই এর অনেকগুলো উত্তর এক ঝলকে মনের মধ্যে খেলে গেল। বললাম, ব্যাপার গুরুতর। প্রথম পেদ্রো কোনো জানোয়ারের ভয়ে মরেনি, তাকে মানুষ মেরেছে, খুন করেছে। তার মানে একটাই হতে পারে, যে খুন করেছে সে চাইছে না যে আমরা গুহার কাছে যাই। আততায়ী যে কে সেটা বোধহয় স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাম্বারটন খাট থেকে উঠে পায়চারি শুরু করলেন। তারপর বলল, আমাদের এখানে টিকতে দেবে বলে মনে হয় না, কিন্তু এইভাবে হার মানব? আমার বৈজ্ঞানিক মনে বিদ্রোহের ভাব জেগে উঠেছিল। ডাম্বারটন বলল, একটা কাজ করা যায়। কি? কর্ডোবাকে বলি ক্রেডিট নেবার ব্যাপারে আমাদের কোনো লাভ নেই। আসলে যেটা দরকার সেটা হলো এই আশ্চর্য গুহার তথ্যগুলো পৃথিবীর লোককে নির্ভুলভাবে জানানো। সুতরাং কর্ডোবা আমাদের সঙ্গে আসুক, আমরা একসঙ্গে অভিযান চালাই। তার অনুমান যদি ভুল হয়, তবু তার নামটা আমাদের সঙ্গেই জড়ানো থাকবে। লোকের চোখে আমরা হব একটা টিম। কি মনে হয়? কিন্তু খুনিকে এইভাবে দলে টানবে? খুনের প্রমাণ তো নেই, অথচ এটা না করলে সে আমাদের কাজে নানান বাধার সৃষ্টি করবে। আমাদের কাজ শেষ হোক, তারপর ওর মুখোশ খুলে দেওয়া যাবে। এখন কিছু বলবো না। এমনকি আমরা যে বুঝতে পেরেছি কাঁটাটা প্লাস্টিকের, সেটাও ওকে বলবো না। ওকে বুঝতে দেব আমরা ওর বন্ধু। বেশ, তাই ভালো। কর্ডোবাকে ফোন করে পাওয়া গেল না, এমনকি তার বাড়ির লোকজনও জানে না সে কোথায় গেছে। ঠিক করলাম কাল সকালে ওর সঙ্গে যোগাযোগ করব।
আমাদের এসব কাজ যাতে ব্যর্থ না হয় তার জন্য যা কিছু করার দরকার করতে হবে। ভয় হচ্ছে আকাশের অবস্থা দেখে। কালও যদি এমন থাকে তাহলে আর বেরোনো হবে না। তবে ছবি রয়েছে প্রায় 250, সেগুলো ভালো করে দেখেই সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। 20শে অগাস্ট। যা ভয় পেয়েছিলাম তাই হলো, আর সারাদিন হোটেলের ঘরে বসেই কাটাতে হলো। এখন রাত 10:30। এতক্ষণে বৃষ্টি একটু ধরেছে, তবে ঘরে বসেও ঘটনাটার কোনো অভাব হয়নি। প্রথমত, আজও সারাদিন কর্ডোভার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে সন্ধ্যা অবধি অনেকবার টেলিফোন করা হয়েছে। ওর বাড়ির লোক দেখলাম বেশ চিন্তিত। পাগলামোর বশে বেরিয়ে গিয়ে ভূমিকম্পর ফলে রাস্তায় যেসব ফাটল হয়েছে তার একটাই হয়তো পড়ে টড়ে গেছে, এই তাদের আশঙ্কা। এদিকে ডাম্বারটনের মাথায় আরেকটা আশ্চর্য ধারণা জন্মেছে। দুপুরবেলা হন্তদন্ত হয়ে আমার ঘরে এসে বলল, সর্বনাশ। আমি বললাম, আবার কি হলো? ডাম্বারটন সোফাতে বসে বলল, এটা তোমার মাথায় ঢুকেছে কি যে দেয়ালের ওইসব সাংকেতিক ফর্মুলাগুলো সব আসলে কর্ডোভার লেখা? ধরো, যদি ছবির পাশের ওই হিজিবিজিগুলো লিখে সে প্রমাণ করতে চায় যে গুহাবাসী লোকেরা বিজ্ঞানে অনেক দূর অগ্রসর হয়েছিল, এমন একটা জিনিস যদি সে প্রমাণ করতে পারে, তাহলে তার খ্যাতিটা কেমন হবে বুঝতে পারছো? সাবাস বলেছ। সত্যিই ডাম্বারটনের চিন্তাশক্তির তারিফ না করে পারলাম না। ডাম্বারটন বলে চলল, কি শয়তানি বুদ্ধি লোকটার, ভাবতে পারো আমি এখানে এসে পৌঁছানোর প্রায় 10 দিন আগে গুহাটা আবিষ্কার হয়েছিল। কর্ডোবা অনেক সময় পেয়েছে গুহাকে নিজের মতো করে সাজানোর জন্য। এইসব পাথরের যন্ত্রপাতি ওই তৈরি করে আছে, যেমন প্লাস্টিকের কাঁটাটা তৈরি করেছে। আমি বললাম, ফর্মুলাগুলোর পেছনে বোধহয় মিথ্যাই সময় নষ্ট করলাম। কিন্তু আমার মনে হঠাৎ একটা খটকা লাগলো। গুহার ভেতরে খুটখুট শব্দটা কোত্থেকে আসছিল? সেটাও যে কর্ডোভার নয় তা কি করে জানলে? ও যদি পেদ্রোকে খুন করে থাকে তাহলে ওর সেদিন গুহার আশেপাশেই ছিল। হয়তো গুহার আর একটা মুখ আবিষ্কার হয়েছে, সেটা দিয়ে ঢুকে আমাদের ভয়টয় দেখানোর জন্য শব্দটা করছিল। কিন্তু এইসব করে তো আমাদের হটাতে পারবে না। ডাম্বারটন বলল, আমাকেও না। কাল যদি বৃষ্টি থামে তাহলে আমরা আবার যাব। আলবত আমার অ্যানিস্থিয়াম বন্দুকের কথা তো আর জানে না। ডাম্বারটন চলে গেলে তারপর বসে বসে ভাবতে লাগলাম, কর্ডোবা যদি সত্যি এত সব কাণ্ড করে থাকে তাহলে বলতে হয় ওর মতো কূটবুদ্ধি শয়তান বিজ্ঞানী আর নেই। সত্যি বলতে কি, ওকে বৈজ্ঞানিক বলতে আমার আর ইচ্ছে করছে না। কাল যদি গুহার আরও ভিতরে ঢুকে আরও নতুন কিছু পাওয়া না যায় তাহলে আর ওখানে গিয়ে লাভ নেই। আমি দেশে ফিরে যাব। গিরিডিতে অনেক কাজ পড়ে রয়েছে, আর আমার বিড়াল নিউটনের জন্যও মন কেমন করছে। 22শে অগাস্ট। মানুষের মনের ভাণ্ডারে যে কত কোটি কোটি স্মৃতি জমে থাকে তার হিসাব কেউ কোনোদিনও করতে পারেনি। আর কিভাবে ব্রেনের ঠিক কোনখানে সেগুলো জমা থাকে তাও কেউ জানে না। শুধু এতটুকুই আমরা জানি যে যেমনই বহুকালের পুরনো কথাও হঠাৎ হঠাৎ কারণে আমাদের মধ্যে মনে পড়ে যায়, তেমনি আবার কোনো কোনো ঘটনা একেবারে চিরকালের মতো মন থেকে মুছে যায়। কিন্তু একটা ঘটনা থাকে যেগুলো কোনো দিনও ভোলা যায় না। চুপ করে বসে থাকলেই 10 বছর পরেও এইসব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। তার উপর সেই ঘটনা যদি কালকের মতো সাংঘাতিক হয় তাহলে সেটা মনে পড়ার সঙ্গে সঙ্গে শরীরে একটা শিহরণ অনুভূত হয়। আমি যে এখনো বেঁচে আছি সেটাই আশ্চর্য। আর কোন অদৃশ্য শক্তি যে আমাকে বারবার এভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় তাও জানি না। কাল ডায়েরি লেখা হয়নি, তাই সকাল থেকেই শুরু করছি। বৃষ্টি পরশু মাঝরাত থেকেই থেমে গিয়েছিল। আমাদের জিপ তৈরি করা ছিল সঠিক সময়ে। আমি আর ডাম্বারটন ভোর 6টায় হোটেল থেকে বেরোই। আমাদের জিপের ড্রাইভারের নাম মিগুয়েল। সে জাতে স্প্যানিশ। গাড়ি রওনা হবার কিছু পরেই মিগুয়েল বলল, কর্ডোভার নাকি এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু এতটুকুই জানা গেছে যে সে হেঁটে বেরোয়নি, জিপ নিয়ে বেরিয়েছে। আমরা প্রমাদ গুনলাম। তাহলে কি আবার সেই গুহার দিকে গেছে নাকি? গতকালই গেছে এই বৃষ্টির মধ্যে? 3.5 ঘন্টা পর আমাদের প্রশ্নের উত্তর পাওয়া গেল। কর্ডোভার জিপ পাহাড়ের ফাটলের সামনের গুহায় রাস্তার মুখটাতেই দাঁড়িয়ে আছে।
দেখেই বোঝা যাচ্ছে যে জিপটার উপর দিয়ে প্রচুর ঝড়ঝাপটা গেছে। ড্রাইভার বোধহয় কর্ডোবার সঙ্গেই গেছে, কারণ গাড়ি খালি পড়ে আছে। আমরা আর অপেক্ষা না করে রওনা দিলাম। মিগুয়েল বলল, সিনিয়র, আপনারা যাবেন এটা আমার একদম ভালো লাগছে না। আমি যেতাম আপনাদের সঙ্গে, কিন্তু সেদিন পেদ্রোর যা হলো তারপর মনে বড় ভয় ঢুকেছে। আমার বাড়িতে বউ ছেলে রয়েছে। আমরা দুজনেই বললাম, তোমার কোনো প্রয়োজন নেই, কোনো ভয়ও নেই। যদি বিপদের আশঙ্কা দেখো তাহলে আমাদের জন্য অপেক্ষা না করে চলে যেও। তবে বিপদ কিছু হবে বলে মনে হয় না, আর দুষ্ট লোককে সায়স্তা করার অস্ত্র আমাদের কাছে আছে। গুহার মুখে পৌঁছে চারিদিকে জনমানবের কোনো চিহ্ন দেখতে পেলাম না। অন্য দিনের মতোই সব নিঝুম, নিস্তব্ধ। জমিটা পাথুরে আর জঙ্গলের দিকে ঢালু হয়ে গেছে বলে রাত্রের বৃষ্টির জল দাঁড়ায়নি এখানে। বৃষ্টি যে হয়েছে সেটা প্রায় বোঝাই যায় না। কর্ডোবা কি তাহলে গুহার ভেতরেই রয়েছে, না জঙ্গলের দিকে গেছে? ডাম্বারটন বলল, বাইরে অপেক্ষা করে কি কিছু লাভ আছে? আমি না বলে গুহার দিকে কয়েক পা এগোতেই গুহার মুখের ডান পাশে বাইরের পাথরের গায়ে একটা ফাটলের ভেতর একটা সাদা জিনিস দেখতে পেলাম। এগিয়ে হাত ঢুকিয়ে দেখি সেটা একটা ভাঁজ করা চিঠি, কর্ডোবার লেখা। ভাঁজ খুলে দুজনে একসঙ্গে সেটা পড়লাম। তাতে লেখা, প্রিয় প্রফেসর ডাম্বারটন ও প্রফেসর শঙ্কু, তোমরা আবার এখানে আসবে তা জানি। এই চিঠি তোমাদের হাতে পড়া মাত্রই বুঝবে আমার কোনো বিপদ হয়েছে। আমি গুহায় আটকা পড়েছি, সুতরাং তোমরা ঢোকার আগে কাজটা ঠিক করছো কিনা সেটা একটু ভেবে নিও। আমি মরলেও গুহার রহস্য ভেদ করেই মরব, কিন্তু লোকের কাছে সেই রহস্যের সন্ধান দিতে পারবো না। তোমরা যদি বেঁচে থাকো তাহলে এই গুহার কথা তোমরা প্রকাশ করতে পারবে। আমার একান্ত অনুরোধ যে তোমাদের সঙ্গে যেন আমার নামটাও জড়িয়ে থাকে। পেদ্রোর মৃত্যুর জন্য আমিই দায়ী, সেটা হয়তো বুঝতে পেরেছ। কাঁটাটা আমারই ল্যাবরেটরিতে তৈরি, তবে জঙ্গলে পায়ের দাগ আমি সত্যিই দেখেছিলাম। সুতরাং এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত হলে সাংঘাতিক ভুল করবে। জানি ঈশ্বর তোমাদের রক্ষা করবেন, তোমরা তো আর আমার মতো পাপী নও। ইতি পরিফিরিও কর্ডোবা। এই একটি চিঠি আমাদের মনের ভাব একেবারে বদলে গেল, আর নতুন করে একটা অজানা আশঙ্কায় মনটা ভরে গেল। কিন্তু কাজ বন্ধ করলে চলবে না। বললাম, চলো হিউগো, ভিতরে যাই, যা থাকে কপালে। কিছুদূর গিয়েই বুঝতে পারলাম এখানে কর্ডোবা এসেছিল, কারণ মাটিতে পড়ে আছে তার একটা আধ খাওয়া কালো রঙের সিগারেট। যেমন সিগারেট একমাত্র কর্ডোবাকেই খেতে দেখেছি, কিন্তু এছাড়া মানুষের আর কোনো চিহ্ন চোখে পড়ল না। পাথরের উপর যখন পায়ের ছাপ পড়ে না, তখন আর কি চিহ্নই বা থাকবে? সেই বিরাট হলঘরের ভেতরে এসে এবার আর না থেমে সোজা বিপরীত দিকে সুড়ঙ্গ ধরে চলতে লাগলাম। সুড়ঙ্গ হলেও এখানে রাস্তা বেশ চওড়া, মাথা হেঁট করে হাঁটতে হয় না। একটা আওয়াজ কানে আসলো, একটা মৃদু গর্জনের মতো শব্দ। গর্জনের মধ্যে বাড়া কমার ব্যাপারও লক্ষ্য করলাম। আসল আওয়াজটা কত জোরে বা সেটা কত দূর থেকে আসছে তা বোঝার কোনো উপায় নেই। ডাম্বারটন বলল, গুহার ভেতরে জানোয়ার টানোয়ার নেই তো? একবার উঠছে একবার পড়ছে, অনেকটা গোঙানির মতো। সামনে সুড়ঙ্গটা ডান দিকে বেঁকে গেছে। মোলটা পেরোতেই দেখলাম আরেকটা বড় ঘরে এসে পড়েছি। টর্চের আলো এদিক ওদিক ফেলে বুঝলাম এ এক বিচিত্র ঘর। চারিদিকে অদ্ভুত অজানা যন্ত্রপাতি দিয়ে ঠাসা, আর দেওয়ালে ছবির বদলে কেবল অঙ্ক আর জ্যামিতিক নকশা আঁকা। যন্ত্রপাতিগুলোর কোনোটাই কাঁচ বা লোহা বা ইস্পাত বা আমাদের চেনা কোনো ধাতু দিয়ে তৈরি নয়। এছাড়া রয়েছে সরু লম্বা লম্বা তারের মতো জিনিস, যেগুলো দেওয়ালের গা বেয়ে উঠে এদিক ওদিকে গেছে। সেগুলো যে কিসের তৈরি সেটাও দেখে বোঝা গেল না। মেঝেতে কিছু আছে কিনা দেখবার জন্য টর্চের আলোটা নিচের দিকে নামাতেই একটা দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। দেওয়ালের কাছেই তার ডান হাত দিয়ে একটা তার আঁকড়ে ধরে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন প্রফেসর কর্ডোবা। কর্ডোবার পিঠে মাথা রেখে চিত হয়ে মুখ হাঁ করে পড়ে আছে তার জিপের ড্রাইভার, আর ড্রাইভারের পায়ের কাছে ডান হাতে একটা বন্দুক আঁকড়ে ধরে পড়ে আছে। তিনজনের কারোর দেহে যে প্রাণ নেই সে কথা আর বলে দিতে হয় না। আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো ইলেকট্রিক শক। তারপর বললাম, ওদের ছুঁয়ো না ডাম্বারটন। ডাম্বারটন চাপা গলায় বলল, সেটা বলাই বাহুল্য, তবে তাও ধন্যবাদ।
আর ধন্যবাদ কর্ডোবাকে, কারণ ওর দশা না দেখলে আমরাও হয়তো ওই তারে হাত দিয়ে ফেলতে পারতাম। কর্ডোবাকে বাঁচাতে গিয়েই অন্য দুজনও পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। কি সাংঘাতিক ব্যাপার বলো তো। আমি বললাম, এই থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, ফর্মুলাগুলো কর্ডোবার লেখা নয়। সেই মৃদু গর্জনটা এখন আর মৃদু নয়, সেটা আসছে আমাদের বেশ কাছ থেকে। আমি টর্চ সাথে এগিয়ে গেলাম, আমার পেছনে ডাম্বারটন। গর্জনটা বেড়েই চলেছে। যন্ত্রপাতি ইত্যাদি বাঁচিয়ে অতি সাবধানে মিনিট খানেক হাঁটার পর সামনে আরেকটা দরজা খোলা দেখতে পেলাম এবং বুঝলাম যে সে দরজার পেছনে আরেকটি ঘর এবং সেই ঘরে একটি আলো রয়েছে। ডাম্বারটনকে বললাম, তোমার টর্চটা নেভাও তো। দুজনে আলো নেভাতেই একটা মৃদু লাল কম্পমান আলোয় গুহাটার ভিতরে ভরে গেল। বুঝলাম ঘরটায় আগুন জ্বলছে এবং গর্জনটাও ওই ঘর থেকেই আসছে। ডাম্বারটনের গলা পেলাম, তোমার বন্দুকটা তৈরি রাখো। বন্দুকটা বাগিয়ে ধরে অতি সন্তর্পণে আমরা দুজনে ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। প্রকাণ্ড ঘর, তার এক কোণে একটা চুল্লিতে আগুন জ্বলছে, তার সামনে কিছু জন্তুর হাড় পড়ে আছে। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি বা খাট, তাতে চিত হয়ে শুয়ে আছে একটা প্রাণী, ঘুমান্ত। গর্জনটা আসছে তার নাক থেকে। আমরা নিঃশব্দে এক পা করে খাটের দিকে এগিয়ে গেলাম। প্রাণীটিকে মানুষ বলতে বাধে। তার কপাল ঢালু, মাথার চুল নেমে এসেছে প্রায় ভুরু অবধি। তার ঠোঁট দুটো পুরু, থুতনি চাপা, কান দুটো চ্যাপ্টা, আর ঘাড় নেই বললেই চলে। তার সর্বাঙ্গে ছাই রঙের লোমে ঢাকা। তার মুখের যেখানে লোম নেই সেখানে চামড়া অবিশ্বাস্য রকমের কুচকানো। তার বাঁ হাতটা বুকের উপর আর অন্য হাতটা খাটের উপর লম্বা করে রাখা। হাত এত লম্বা যে আঙ্গুলের ডগা গিয়ে পৌঁছেছে হাঁটু অবধি। ডাম্বারটন অস্ফুট স্বরে বলল, কেভম্যান, এখনো বাদরের অবস্থা থেকে পুরোপুরি মানুষে পৌঁছায়নি। গলার স্বর যথাসম্ভব নিচু করে আমি জবাব দিলাম, কেভম্যান শুধু চেহারাতেই, কারণ আমার বিশ্বাস গুহার মধ্যে যা কিছু দেখছি সবই এরই কীর্তি। ডাম্বারটন হঠাৎ তার কাঁধে হাত দিয়ে বলল, শ্যাংস, ওটা কি লেখা আছে, পড়তে পারছো? ডাম্বারটন দেয়ালের একটা অংশে আঙুল দেখালো। বড় বড় অক্ষরে কি যেন লেখা রয়েছে। অক্ষরগুলো ফর্মুলা থেকেই চিনে নিয়েছিলাম, সুতরাং লেখার মানে বার করতে সময় লাগলো না। বললাম, আশ্চর্য! কি লিখেছে? আর সবাই মরে গেছে, আমি আছি, আমি থাকব, আমি একা, আমি অনেক জানি, আরও জানব, জানার শেষ নেই। পাথর আমার বন্ধু, পাথর শত্রু। ডাম্বারটন বলল, তাহলে বুঝতে পারছো এই সেই প্রাগৈতিহাসিক মানুষেরই একজন কোন আশ্চর্য উপায়ে অপরান্ত আয়ু পেয়ে গেছে আর হাজার হাজার বছর ধরে জ্ঞান সঞ্চয় করে চলেছে। কেবল চেহারাটাই রয়ে গেছে সেই গুহাবাসী মানুষের মতোই। কিন্তু শেষের দুটো কথার কি মানে বুঝতে। পাথর যে এর বন্ধু সে তো দেখতেই পাচ্ছি, এর ঘরবাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি সবই পাথরের তৈরি। কিন্তু শত্রু বলতে কি বুঝেছে জানি না। আমারই মতো ডাম্বারটনও বিস্ময়ে প্রায় হতবাক হয়ে গিয়েছিল। বলল, গুহায় থাকে তাই দিন রাত্রের তফাৎ সবসময় বুঝতে পারে না। হয়তো রাত্রে জেগে থাকে তাই দিনে ঘুমোচ্ছে। ছবি তোলার সাহস হচ্ছিল না, যদি ক্যামেরার শব্দে ঘুম ভেঙে যায়। আমাদের মতো মানুষকে হঠাৎ চোখের সামনে দেখলে কি করবে ও? কিন্তু লোকটা সামলানোও ভারী কঠিন হয়ে পড়ছিল। তাই ডাম্বারটনের হাতে বন্দুকটা দিয়ে কাঁধের থলি থেকে ক্যামেরাটা বার করব বলে হাত ঢুকিয়েছি। এমন সময় নাক ডাকার শব্দ ছাপিয়ে গুরু গম্ভীর ঘড়ঘড়ানির শব্দ পেলাম। ডাম্বারটন খপ করে আমার হাতটা ধরে বলল, আর্থকোয়েক। পর মুহূর্তে একটা ভীষণ ঝাঁকুনিতে গুহার ভেতরটা থরথর করে কেঁপে উঠল। কয়েক মুহূর্তের জন্য কি করব কিছু বুঝতে পারলাম না। গুড় গুড় গুম গুম শব্দটা বেড়েই চলেছে, আর তার সঙ্গে ঝাঁকুনিটা। বন্দুক, বন্দুক! ডাম্বারটন চাপা গলায় চেঁচিয়ে উঠল। আদিম মানুষটার ঘুম ভেঙে সে খাটের উপর উঠে বসেছে। আমি ডাম্বারটনের হাত থেকে বন্দুকটা নিয়েও কিছু করতে পারলাম না, কেবল তন্ময় হয়ে সামনের দিকে চেয়ে রইলাম। লোকটা এখন উঠে দাঁড়িয়ে তার লোমশ ভুরুর তলায় কোটরে ঢোকা চোখ দুটো দিয়ে এক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে দেখছে। সোজা হয়ে দাঁড়ানোর বুঝতে পারলাম সে লম্বায় 5 ফুটের বেশি নয়।
তার কাঁধটা গরিলার কাঁধের মতো চওড়া, আর পিঠটা বয়সের দরুন বোধ হয় বেঁকে গেছে। তার চাহনি দেখে বুঝলাম সে আমাদের মতো প্রাণী এর আগে কখনো দেখেনি। ভূমিকম্পের ঘন ঘন ঝাঁকুনির ফলে লোকটা যেন ভয় পেয়েছে। একটা কাতর অথচ কর্কশ আওয়াজ করে সে হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা প্রচণ্ড শব্দ পেয়ে বুঝলাম গুহার দেওয়ালে কোথায় যেন ফাটল ধরল। আমরা আর অপেক্ষা না করে ঊর্ধ্বশ্বাসে ঘর থেকে বেরিয়ে পড়লাম। পর মুহূর্তে আদিম মানুষের ঘরের ছাদটা ধসে পড়ে গেল। কর্ডোবার তার সহচরদের মৃতদেহ পাশ কাটিয়ে দৌড়াতে দৌড়াতে ডাম্বারটন বলল, শেষ কথাটার মানে বুঝলে তো? পাথর চাপা পড়েই ওকে মরতে হলো। ঝাঁকুনি থামছে না। কিভাবে আমরা বাইরে পৌঁছাবো জানি না। এখনো হামাগুড়ি দেওয়ার পথ বাকি। বড় হল ঘরটার কাছাকাছি এসে দেখি সামনের দিকে আলো দেখা যাচ্ছে। কিরকম হলো? পথ তো একটাই, ভুল পথে এসে পড়ার কোনো সম্ভাবনা নেই। এগিয়ে গিয়ে দেখি ভূমিকম্পের ঘরের দেওয়ালে বিরাট ফাটল হয়ে বেরোবার একটা নতুন পথ তৈরি করে দিয়েছে। পাথর ভাঙার ফলে কিছু আশ্চর্য ছবি এবং নকশা যে চিরকালের মতো ধ্বংস হয়ে গেল, সেটা আর ভাবার মতো সময় ছিল না। গুহার নতুন মুখ দিয়ে দুজনে দৌড়ে ভাঙা পাথর ডিঙিয়ে বাইরে বেরোলাম। বাইরে এসে কয়েক সেকেন্ডের জন্য দিগ্ভ্রম হয়েছিল। তারপর আন্দিজের চূড়োয় সাদা বরফ দেখে আবার হদিস পেয়ে গেলাম। আমাদের বাদিক ধরে চলতে হবে, তাহলে গুহার আসল মুখ এবং আমাদের বেরোনোর রাস্তায় পৌঁছাতে পারবো। মাঝে প্রায় আধ মিনিটের জন্য ঝাঁকুনি থেমেছিল। আবারও গুমগুম শব্দের সঙ্গে প্রচণ্ড তার ঝাঁকুনি শুরু হলো। কিন্তু ভূমিকম্পের শব্দ ছাড়াও যেন আরেকটা শব্দ পাচ্ছি। সেটা আসছে আমাদের ডান দিকের ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে। শব্দটা শুনে মনে হয় যেন অসংখ্য দামামা একসঙ্গে বাজছে, আর তার সঙ্গে যেন অজস্র অজানা প্রাণী একসঙ্গে আতঙ্কে চিৎকার করছে। জঙ্গলের দিকে চেয়ে থেমে পড়েছিলাম, কিন্তু ডাম্বারটন আমার আস্তিন ধরে টান দিয়ে বলল, থেমো না, এগিয়ে চলো। পথ খানিকটা সমতল হয়ে এসেছে বলে আমরা আমাদের দৌড়ের মাত্রাটা বাড়িয়ে দিলাম, কিন্তু ডান দিক থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না, কারণ সেই ধূপধূপানি আর তার সঙ্গে আর্তনাদের শব্দ ক্রমশ বাড়ছিল, এগিয়ে আসছিল। হঠাৎ দেখতে পেলাম জানোয়ারগুলোকে জঙ্গল থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে আসছে। হাজার হাজার জানোয়ার। প্রথম সারিতে ম্যামথ, অতিকায় লোমশ প্রাগৈতিহাসিক হাতি। চিৎকার করতে করতে হুড়মুড় করে এগিয়ে আসছে জঙ্গলের বাইরে খোলা জায়গায়, অর্থাৎ আমাদেরই দিকে। এই অদ্ভুত ভয়াবহ দৃশ্য দেখে আমাদের দুজনেরই যেন আর পা সরল না, অথচ জানোয়ারগুলো এসে পড়েছে 300-400 গজের মধ্যে। হঠাৎ ডাম্বারটন শুকনো গলায় চিৎকার করে বলল, ওটা কি? আমিও দেখলাম ম্যামথের ঠিক পেছনেই এক কিম্ভূত জানোয়ার। তার নাক লম্বা, নাকের উপর শিং আর পিঠের উপর কাটার ঝাল। গুহার দেওয়ালের ছবির জানোয়ার, লেজের উপর ভর দিয়ে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে প্রাণের ভয়ে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হাতে আমার অ্যানিস্থিয়াম বন্দুক, কিন্তু এই উন্মাত্ত পশু সেনার সামনে এই বন্দুক আর কি? ডাম্বারটনের পা কাঁপছিল। দিস ইজ দ্য নিউ এন্ড বলে সে ধপ করে মাটিতে বসে পড়ল। আমি এক হ্যাচকা টানে ডাম্বারটনকে মাটি থেকে উঠিয়ে বললাম, পাগলের মতো করো না, এখনো সময় আছে পালানোর। মুখে বললেও চোখের সামনে দেখতে পাচ্ছি ম্যামথের সার 100 গজের মধ্যে এসে পড়েছে। ভূমিকম্পের তেজ কিছুটা কমেছিল, এখন আবার প্রচণ্ড কাঁপুনি শুরু হলো, আর তার সঙ্গে বাড়ল জন্তুদের চিৎকার। পেছনে বাইসনের দল দেখা দিয়েছে। সব মিলিয়ে সে যে কি ভয়ঙ্কর শব্দ তা আমি বলে বোঝাতে পারবো না। কিছুদিন দৌড়ে আর এগোতে পারলাম না। এই অবস্থায় বাঁচবার আশা পাগলামো ছাড়া আর কিছু নয়। তার চেয়ে বরং হাতির পায়ের তলায় পিষে যাবার আগে সেগুলোকে কাছ থেকে ভালো করে দেখে নিই। এমন সুযোগ এর আগে কোনো সভ্য মানুষের কখনো হয়নি। ডাম্বারটন আর আমি দুজনেই থেমে এগিয়ে আসা জানোয়ারের দলের দিকে মুখ করে দাঁড়ালাম। আর কতক্ষণ? খুব বেশি তো 20 সেকেন্ড। আবার নতুন করে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলো, আর তার সঙ্গে সঙ্গে জানোয়ারদের মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য, যেন তারা হঠাৎ বুঝতে পারছে না কোন দিকে যাবে। দিশেহারা হয়ে এদিক ওদিক করছে, পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এরপর যে দৃশ্য দেখলাম
তেমন দৃশ্য আমি আর কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখব কিনা জানি না। সামনের সারির ম্যামথগুলোর পায়ের তলায় জমিটা জঙ্গলের সঙ্গে সমান্তরালে একটা লাইনে প্রায় মাইল খানেক জায়গা জুড়ে চিরে দুভাগ হয়ে গেল। তার ফলে যে বিরাট ফাটলের সৃষ্টি হলো, তাতে কমপক্ষে 100 হাতি, বাইসন আর সেই নাম না জানা জন্তু হাত পা ছুঁড়ে বিকট চিৎকার করতে করতে ভূগর্ভে তলিয়ে গেল। আর অন্য জানোয়ারগুলো এবার ছুটতে শুরু করলো উল্টো দিকে, অর্থাৎ আবার সেই জঙ্গলের দিকে। আর আমরা এই প্রলয়ঙ্কার ভূমিকম্পই শেষকালে আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল। গুহার মুখটাতে এসে দেখলাম তার ভেতরে যাবার আর কোনো উপায় নেই। ছাদ ধসে মুখ বন্ধ হয়ে গেছে। ভেতরে যা কিছু ছিল তা বোধহয় চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু রয়ে গেল আমার তোলা ছবিগুলো। ফাটলের বাইরে এসে দেখি মিগুয়েল পালায়নি, তবে ভয়ে প্রায় আধমরা হয়ে গেছে। আমাদের দেখে আনন্দে জড়িয়ে ধরে কাঁদে আর কি। কোচা বম্বা ফেরার পথে ডাম্বারটনকে বললাম, বুঝতে পারছো, আমরাও ঠিক বলিনি, কর্ডোবাও ঠিক বলেনি। গুহাটা আদিমই বটে, সেখানে আমাদের অনুমান ঠিক ছিল, কিন্তু তার কিছু ছবি যে সাম্প্রতিক আঁকা সেটাও ঠিক। কাজেই সেখানে কর্ডোভা ভুল করেনি। ডাম্বারটন মাথা নেড়ে সায় দিয়ে বলল, 50,000 বছরের বুড়ো কেবম্যানের কথা লোকে বিশ্বাস করবে বলে মনে হয়? আমি হেসে বললাম, যারা আমাদের পুরাণের সহস্রায়ু মুনি ঋষিদের কথা বিশ্বাস করে তারা অন্তত নিশ্চয়ই করবে।